আহ, কালকে সিরিয়ালাইজেবিলিটি নিয়ে পড়ছিলাম, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি কি ছিল যে একটা যে নন সিরিয়াল শিডিউল আমরা সোয়াপিং এর মাধ্যমে কি করছিলাম, এটা একটা সিরিয়াল শিডিউলে কনভার্ট করছিলাম। তো ওই ধরনের নন সিরিয়াল শিডিউলকে বলা হচ্ছে যে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। তো ওখানে আমরা, তোমাদের হয়তো মনে আছে যে প্রেসিডেন্স গ্রাফ আমরা তৈরি করছিলাম, তাই না? যেমন এইটা। তো এখানে কিন্তু যেহেতু প্রেসিডেন্স গ্রাফে কোনো প্রেসিডেন্স গ্রাফটা কিভাবে তৈরি হয়েছিল, এই ডিপেন্ডেন্সি গুলো দিয়ে আর কি, কনফ্লিক্ট গুলো দিয়ে, মানে রিড রাইট কিংবা রাইট রাইট কনফ্লিক্ট দিয়ে প্রেসিডেন্স গ্রাফ তৈরি হয়েছিল। তো বলা হচ্ছিল যে এইখানে যদি কোনো লুপ না থাকে তাহলে বলা হবে যে এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, মানে এটাকে কনভার্ট করা যাবে সিরিয়াল শিডিউলে। আর যদি এর মধ্যে কোনো লুপ থাকে, যেমন এইটা, এখানে দেখো একটা এখানে লুপটা, এখানে একটা লুপ আছে কিন্তু ছোট লুপ, তাই না? এখান থেকে T1 থেকে T2 থেকে আবার T1, এখানে একটা লুপ আছে। ফলে এইটা কিন্তু আসলে এই ধরনের যদি কোনো প্রেসিডেন্স গ্রাফ দেখা যায় তাহলে এটা হবে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে না। তবে খুব ইন্টারেস্টিং ব্যাপার, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না হইলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো আসলে অনেকটা সিরিয়াল শিডিউলের মতো কিন্তু কাজ করে। এগুলোকে আমরা মানে কি বলবো, এটা টোটাল ইফেক্টটা কিন্তু কোনো হ্যাম্পার করে না। পরে আমরা এক্সাম্পল দেখবো যে এইটাও অনেকটা আমাদের সিরিয়াল শিডিউলের মতো অনেকটা কাজ করে আর কি, কিছু কিছু ক্ষেত্রে আর কি। সেটাই আমরা দেখবো, সেটাকে বলা হচ্ছে যে ভিউ শিডিউল, ভিউ সিরিয়ালাইজেবিলিটি। তাহলে ভিউ সিরিয়ালাইজেবিলিটি এটা কি? হ্যাঁ, এ শিডিউল ইজ সেড টু বি ভিউ সিরিয়ালাইজেবল ইফ ইট ইজ ভিউ ইকুইভ্যালেন্ট টু এ সিরিয়াল শিডিউল। ভিউ ইকুইভ্যালেন্ট কি সেটা আমরা দেখছি পরে, where no interleaving of transaction is possible. তো আমি একটা এক্সাম্পলে যাই, তাহলে মনে হয় এগুলো সব থিওরিগুলো কম ক্লিয়ার হয়েছে, মানে থিওরিগুলো পরে পড়ে নেব। তো এই যে আমরা এটা দেখলাম, এই যে হ্যাঁ, এই যে তিনটা ট্রানজাকশন আছে, দেখো এইখানে এই যে রিড রাইট কিন্তু কনফ্লিক্ট আছে, তাই না? তো এটাও সোয়াপ করা যাচ্ছে না, এখানে রাইট রাইট কনফ্লিক্ট আছে, এটাও সোয়াপ করা যাচ্ছে না, এদিকে ওইটা রাইট রাইট, যেমন এইটা কনফ্লিক্ট আছে, তারপর এইটা কনফ্লিক্ট আছে, এইটা কনফ্লিক্ট, সবই কনফ্লিক্ট, কিন্তু এটা কনফ্লিক্ট আছে। তাহলে এগুলো আসলে সোয়াপ করা সম্ভব নয়। ফলে এই যে শিডিউলটা আছে, তিনটা ট্রানজাকশন যে শিডিউলটা তৈরি হয়েছে, যে এইটা কিন্তু সিরিয়াল শিডিউলে কনভার্ট করা যাবে না। এই জন্য বলা হচ্ছে এটা হলো কনফ্লিক্ট সিরিয়াল, নট কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, যেটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল নয়। কিন্তু ইন্টারেস্টিংলি এটা কিন্তু ভিউ সিরিয়ালাইজেবল হবে আর কি, পরে আমরা দেখবো, হ্যাঁ, লুপ থাকা সত্ত্বেও আর কি। আসলে পরের স্লাইডে আমরা একটু যাই। কি বলছে, এ শিডিউল উইল ভিউ শিডিউল ইফ ইট ইজ ভিউ ইকুইভ্যালেন্ট টু এ সিরিয়াল শিডিউল। ঠিক আছে, বুঝলাম। অল কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল শিডিউল আর সেড টু বি ভিউ সিরিয়ালাইজেবল। অর্থাৎ প্রত্যেকটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল শিডিউলকে কিন্তু ভিউ সিরিয়ালাইজেবল বলা হয়, কিন্তু ভিউ সিরিয়ালাইজেবলকে কিন্তু সেটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল নাও হইতে পারে আর কি। যেমন এই ক্ষেত্রে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না, কিন্তু এটা ভিউ সিরিয়ালাইজেবল হইতে পারে। কিন্তু কোনো একটা যদি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হয় কোনো শিডিউল, তাহলে এটা অবশ্যই ভিউ সিরিয়ালাইজেবল হবে। আচ্ছা, কন্ডিশন কি কি থাকতে হবে, খুব ইম্পর্টেন্ট, এটা আমরা দেখি একটু। আচ্ছা, কন্ডিশন হলো ইনিশিয়াল রিডার্স শুড বি সিমিলার ফর এন্টায়ার ডাটা আইটেমস। ইনিশিয়াল রিডার গুলো, মানে রিড গুলো সিমিলার হইতে হবে ডাটা আইটেমগুলোর মধ্যে। আমি এক্সাম্পলে যাচ্ছি। 2 নম্বরে, রিড রাইট সিকোয়েন্স শুড বি আইডেন্টিক্যাল। রিড রাইটটাও আইডেন্টিক্যাল হইতে হবে আর কি। ফাইনাল রাইটার্স শুড বি আইডেন্টিক্যাল ফর হোল ডাটা আইটেমস। আচ্ছা, আমি মনে হয় এক্সাম্পলে গেলে বেশি ক্লিয়ার হবে এটা। এই তিনটা কন্ডিশন কিন্তু ফুলফিল করতে হয় ভিউ সিরিয়ালাইজেবলের জন্য। আচ্ছা, আমরা দেখি আর কি। প্রথম শিডিউলটা দেখো, প্রথম শিডিউলটা হলো এইটা, এই যে এইটা, এর মধ্যে শিডিউল 1 শিডিউল 2 আছে, তাই না? দুটো শিডিউল আমরা দেখছি। তো এটা ইনিশিয়াল রিড বলা হচ্ছে, তাই না? ইনিশিয়াল রিডকে দেখো, T1 এ কি হয়েছে, ইনিশিয়াল রিডটা এ ডাটা আইটেমকে কখন রিড করা হয়েছে, এই ডাটা আইটেমকে রিড করা হয়েছে, T1 ট্রানজাকশন প্রথমে রিড করছে। তো ঠিক একই রকম কিভাবে দেখো, শিডিউল 2ও কিন্তু কি হয়েছে, ইনিশিয়াল রিডটা কি হয়েছে, ইনিশিয়াল রিড অফ এ ডান বাই ট্রানজাকশন T1। মানে প্রথম শিডিউলও T1 দিয়ে একে রিড করা হয়েছে,
দ্বিতীয় ট্রানজ্যাকশনে কিন্তু ওই T1ই এ কে রিড করছে, অর্থাৎ ইনিশিয়াল রিডার্স কিন্তু সেম দুটো শিডিউলে। তো তাহলে প্রথম কন্ডিশন আমাদের হয়ে গেল আর কি, যে এই দুটো ভিউ সিরিয়ালাইজেবল, কিন্তু মানে প্রথম কন্ডিশন এটা ফুলফিল করছে যে ইনিশিয়াল রিডটা সিমিলার হইতে হয় দুটো শিডিউলের মধ্যে। এবার আসো যে আপডেটেড রিড, অর্থাৎ বা দুই নাম্বার কন্ডিশনটা হলো এই যে রিড রাইট কি থাকতে হবে, শুড বি আইডেন্টিক্যাল। কিভাবে আইডেন্টিক্যাল হচ্ছে আমরা একটু দেখি। এটা একটু বড় করি, দেখতে পাচ্ছ মনে হয়। এটা একটু দেখ, প্রথম শিডিউলটা আমরা এটাতে দেখি আর কি। প্রথমে রাইট এ হয়েছে, তারপরে রাইট এ হয়েছে, আর এখানে তারপরে কি হয়েছে, রিড এ হয়েছে। সিকোয়েন্সটা খেয়াল করো। কিন্তু এখানে কি হয়েছে, মানে কি বলছি দ্বিতীয়টা, যে রাইট রিড সিকোয়েন্স শুড বি আইডেন্টিক্যাল। রাইট রিড, এখানে কি হয়েছে, তাহলে রিড কখন হইলো, প্রথম শিডিউলে রিড হয়েছে, 3 নাম্বার ট্রানজেকশন রিড করছে প্রথম, তার আগে রাইট কোনটা, T2 রাইট করছে। তাহলে সিকোয়েন্স কোনটা, সিকোয়েন্স হলো যে T2 যখন রাইট করলো তারপরে T3 রিড করছে, এটা হলো সিকোয়েন্স এই শিডিউলে, শিডিউল 1-এ। শিডিউল 2-তে কি হয়েছে, শিডিউল 2-তে দেখো প্রথমে T2 রাইট করছে, তারপরে T1 রাইট করছে, তারপরে T3 রিড করছে, অর্থাৎ সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই যে রিডটা কি হয়েছে, T3 রিডটা হয়েছে T1 এর রাইটের পরে, যেটার পরে আর কি, অর্থাৎ সিকোয়েন্সটা চেঞ্জ হয়েছে। রিড রাইটের সিকোয়েন্স কিন্তু সিমিলার, সরি রাইট রিডের সিকোয়েন্স কিন্তু সিমিলার নাই। সুতরাং এটা সেকেন্ড কন্ডিশন কিন্তু ভায়োলেট করছে ভিউ সিরিয়ালাইজেবল হওয়ার জন্য। ফাইনাল রাইটটা কি দেখি, ফাইনাল রাইট কি বলছে তিনটা কন্ডিশনের মধ্যে। দেখো T1 প্রথমে রাইট করলো, তারপরে T2 রিড করলো, ফাইনাল রাইট কোনটা, ফাইনাল রাইট হলো এটা, অর্থাৎ T3 ফাইনাল রাইট করছে। এখানে কি হয়েছে, এখানেও দেখো আমি খালি রাইটটা দেখবো, 3 নম্বর কন্ডিশন খালি রাইটটা দেখবো, রাইটটা লাস্টে কার হচ্ছে, দুই শিডিউলের মধ্যে। প্রথম শিডিউলের যে রাইটটা হয়েছে T3 রাইট করছে লাস্টে, ফাইনাল রাইট হলো T3, এখানেও তাই, কিন্তু এই শিডিউলে কিন্তু T3 ফাইনাল রাইট করছে, অর্থাৎ এই ফাইনাল রাইটটা এই কন্ডিশনটা ফুলফিল করছে। অর্থাৎ এই যে এইটার মধ্যে প্রথমটা কিন্তু ইনিশিয়াল রিডার্সটা স্যাটিসফাই করছে, কিন্তু এইটা স্যাটিসফাই করে নাই, ফাইনাল রাইটটা করছে। অর্থাৎ এটা কিন্তু, তার মানে এটা তিনটা কন্ডিশনই ফুলফিল করতে হবে, তার মানে এটা ভিউ সিরিয়ালাইজেবল বলা যাবে না। ওকে, আমরা একটা এক্সাম্পলে যাই তাহলে বেশি ক্লিয়ার। ওই যে ওই এক্সাম্পলটাই আর কি, দেখো এটা কিন্তু কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল নয়, কারণ এটা সলভ করা যাচ্ছে না। এখন আমি এটা যদি ধরে নিই যে এটা ডাটা আইটেমের ভ্যালু হলো আমাদের 100, তো এর ভ্যালু 100, তারপরে ট্রানজেকশন 2 কি করলো, ট্রানজেকশন 2 কিছু একটা এখানে আপডেট করছে, দেখো এর ভ্যালুটা কমিয়ে দিয়েছে। হ্যাঁ, কমিয়ে দিয়ে কত হয়েছে এখানে 60, ধরো এটা রাইট করছে 60 হয়েছে এখানে ভ্যালুটা, যেহেতু আপডেট আছে ভ্যালুটা। এখানে একটা আপডেট আছে, এই ভ্যালুটা ধরো A=A-40, তাহলে এখানে 60 ছিল, 60 থেকে 40 বাদ দিলে 40, 20। তারপরে কি হয়েছে একটা, আবার কি হয়েছে এখানে T3-তে A- এর ভ্যালু কত, লাস্ট ভ্যালু ছিল 20 ছিল, 20 - 20 = 0। অর্থাৎ ফাইনালি এটা খেয়াল করতে হবে, এই যে শিডিউলের মধ্যে তিনটা আমাদের ট্রানজ্যাকশন আছে, 3 ট্রানজ্যাকশন মানে কম্বাইন্ড ইফেক্টটা কি, ফাইনালি ইনিশিয়াল রিড হলো 100 অ্যান্ড ফাইনাল মানে ফাইনাল রাইটটা বা ফাইনাল ভ্যালু অফ এ কত, 0। এখন দেখো আমি যদি এইভাবে একটা সোয়াপ করি আর কি কিছু, এইখানে এই ট্রানজ্যাকশনগুলোকে আমি এইভাবে লিখতে চাচ্ছি। প্রথমে কি হলো, আগেরটা যা আছে সেটাই,
এই যে এইটা আমি উপরে উঠিয়ে নিয়ে আসলাম, যে এইটা উপরে উঠিয়ে নিয়ে আসলাম এখানে, এই ডাব্লুটা, এটা এখানে ছিল, এই যে এখানে ছিল, এটাকে আমি উপরে উঠিয়ে নিলাম, মানে রিড এ তারপরে ডব্লিউ এ হয়ে যাবে। দেখো প্রথমে কি হলো, রিড এ মানে 100 ছিল, রিড হলো, আর এখানে তো ওই ইকুয়েশনটা কি ছিল, এ ইকুয়াল টু এ মাইনাস 40, তাহলে 100 মাইনাস 40 মানে এটা 60 হবে, হয়ে গেল। তারপরে আমি এইটা এক্সিকিউট করাচ্ছি, টি2টা, টি2টা নামিয়ে নিয়ে আসছে, এখানে ছিল আগে, টি2 এখান থেকে এখানে আসছে, আর এইটা এখান থেকে এখানে গেছিল। তাহলে এটা আবার যে 60 ছিল ভ্যালু, লাস্ট ভ্যালু 60 মাইনাস 40 মানে 20, ঠিক আছে। লাস্টে এবার এইটা রাইট হচ্ছে 20 মাইনাস 20 সমান 0। হ্যালো, বোঝা গেছে এটা? আচ্ছা, তোমরা কি এখন বলতে পারো যে ওই যে 3টা কন্ডিশন ছিল ভিউ সিরিয়ালাইজেবিলিটির, এই 3টা কন্ডিশনকে ফুলফিল করা হয়েছে? প্রথম কন্ডিশন কি ছিল মনে আছে? ইনিশিয়াল রিড। আমি আবার বলে দিই, ইনিশিয়াল রিড, রিডটা চেঞ্জ করা যাবে না। কি চেঞ্জ করা যাবে না? দেখো 1 নম্বর কন্ডিশনে রিড ছিল, রিড, এই যে প্রথমে রিড কে, এ কে রিড করছে, এই ডাটা আইটেমকে টি1 রিড করছে, এখানেও ঠিক তাই। দেখো এই যে টি1, এই যে এটা, এই যে টি1 কিন্তু এই যে রিড করছে এটা, অর্থাৎ তার মানে ইনিশিয়াল রিডার সেম থাকলো, ফাইন। 2 নাম্বার কি হবে? রাইট রিড, রাইট রিড যেন একই রকম থাকে, রাইট রিড, রিড রাইট বলা হয়নি কিন্তু, রাইট রিড, রাইট রিড ঠিক আছে না? জি স্যার। রাইট রিড কই? রাইটের পর কোনো রিড আছে কোথাও? নাই তো। মানে দেখো এটার সাথে কি মানে এটার সাথে তো কোনো ইয়া নাই, মানে তোমার রিড নাই, এরপরে কোনো রিড নাই কিন্তু, মানে মানে এটা রাইট হওয়ার পরে কিছু রিড হয়েছে কিনা সে নাই তো, রিডই তো নাই, তাহলে এটা তো মানে এটা আমি ক্যালকুলেশনে আসছে না। এটা এই রাইটের পরেও নাই, এই রাইটের পরেও কোনো রিড নাই, এই রাইটের পরেও কোনো রিড নাই আসলে। সুতরাং কন্ডিশন 2 আমাদের ফুলফিল করছে ধরে নেওয়া হবে, মানে ওটা ওই সিচুয়েশনটাই আসে নাই আর কি। 3 নাম্বার কি, যে ফাইনাল রাইট, তাই না? ফাইনাল রাইটটা সেম থাকতে হবে বা সিমিলার থাকতে হবে। ফাইনাল রাইটটা কি ছিল? এখানে দেখো ফাইনাল রাইটটা ছিল যে টি3 ফাইনাল রাইট করছে, টি3টা ফাইনাল রাইট করছে একে, তো এখানেও তো ঠিক তাই, এই যে টি3 ফাইনাল রাইট করছে এখানে। তার মানে কি, এই যে ট্রানজ্যাকশনটা ছিল কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, এটা হলো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, এটাকে কনভার্ট করা যায় এইভাবে, এটাকে বলা হবে ভিউ সিরিয়ালাইজেবল। দেখো সিরিয়াল কিন্তু হয়ে গেছে, তাই না? যে এটা টি1 ট্রানজ্যাকশন প্রথমে হচ্ছে, তারপরে টি2 হচ্ছে, তারপর দেখো টি3 হচ্ছে, অর্থাৎ সিরিয়াল কিন্তু হয়ে গেছে এইভাবে আর কি। কিভাবে হলো? কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল শিডিউলকে আমরা ওই 3টা কন্ডিশন ইমপ্লিমেন্ট করেছি আর কি। এই 3টা কন্ডিশন ইমপ্লিমেন্ট করার পর যদি এটা একটা সিরিয়াল শিডিউলে কনভার্টেড হয়ে যায়, তখন আমরা বলবো এটাকে ভিউ সিরিয়ালাইজেবল শিডিউল। আচ্ছা, এটাকে আমি স্যার টি3W এর পর যদি কোনো রিড থাকতো তাহলেও কি তখন হয়তো আলাদা থাকতো, তখন হ্যাঁ, তবে এক্ষেত্রে নাই বলে হয়েছে এটা আর কি, বুঝতে পারছো? সবসময় নাও হইতে পারে আর কি, তখন চেঞ্জ করা যাবে না। তুমি ধরো এইখানে একটা রিড ছিল, তুমি যেটা বলতে যাচ্ছ, হ্যাঁ, যে এখানে একটা রিড ছিল আর কি, তাহলে এটার সাথে মানে এইটা রাইট হওয়ার পরে তো এটা রিড হবে, কিন্তু এখন তো যদি এটা উপরে চলে যায়, এটা নিচে আসে, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? তখন কি হবে, এটা যখন নিচে চলে আসবে, তখন তো এইটা রাইট হওয়ার পর এটা রিড হচ্ছে, তাহলে এটা কনফ্লিক্ট হয়ে যাবে, কিন্তু তখন এটা আর ভিউ সিরিজ হবে না, মানে রাইট রিড কনফ্লিক্টটা হওয়া যাবে না। যদি স্যার টি3 যে ডাব্লিউএ আছে ওটার পরে যদি রিড থাকতো তাহলে তো জিরোই রিড করতো, তাহলে কি ভিউ সিরিয়ালাইজেবল হতো না, ওই কোন ট্রানজাকশনে বলছো? রিডটা কোন স্যার? ট্রানজাকশন? টি3 টি3 তে একটা রিড যদি থাকতো, জি স্যার। না এখানে পরের রিডের সাথে সম্পর্ক নাই, কারণ আমি দেখবো ইনিশিয়াল রিড দেখবো, প্রথমে ইনিশিয়াল রিডটা ঠিক আছে কিনা, আর হলো ফাইনাল রাইট ঠিক আছে কিনা, আর হলো রাইট রিড কনফ্লিক্ট আছে কিনা। রাইট রিড ঠিকই আছে এখানে, যে এইটা রাইট হওয়ার পরে এটা রিড হচ্ছে, এখানে তো কোনো চেঞ্জ হচ্ছে না, মানে কোন একটা রিডের কোত্থেকে রাইট, মানে রিড কোত্থেকে করছে, লাস্ট আপডেট কে করছে, সেটা ইম্পর্টেন্ট কিন্তু।
লাস্ট আপডেট করছে এ, এটাই আমাদের খেয়াল রাখতে হবে যে এ কিন্তু অন্য আপডেট নেবে না, এই রিডটা যেন অবশ্যই এ যেখানে যাক এর আপডেটটাই থাকতে হবে, এই রিডে থাকতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে, তাহলে খুব এটা ইন্টারেস্টিং টপিক আর কি, যে আমরা শুধু কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল বলেই ছেড়ে দেবো না, এরপরেও কিন্তু সুযোগ আছে যে কিছু কিছু স্পেশাল কেসে কিন্তু আমরা নট কনফ্লিক্ট সিরিয়ালাইজেবলকে আমরা ভিউ সিরিয়ালাইজেবল করতে পারি আর কি। এই জন্য বলা হচ্ছে যে সবগুলো মানে মানে নন কনফ্লিক্ট হলেও কিন্তু নন সিরিয়ালাইজেবল হলেও কিন্তু এটা ভিউ সিরিয়ালাইজেবল হইতে পারে আর কি। দেখো যে তখন এর গ্রাফটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু আগাই। আচ্ছা, এরপরে আসে রিকভারেবল শিডিউল। এগুলো খুব বেশি কঠিন না মনে হয়। রিকভারি শিডিউল কোনটা? এ নন সিরিয়াল শিডিউল হুইচ ইজ নট সিরিয়ালাইজেবল নয়, ইজ কল্ড অ্যাজ নন সিরিয়ালাইজেবল শিডিউল। আচ্ছা, এটা হলো টু টাইপস অফ নন সিরিয়ালাইজেবল শিডিউল আছে, একটা রিকভারেবল, একটা হলো নন রিকভারেবল। নাম শুনে বোঝা যাচ্ছে যে কোন একটা এই যে বলা হচ্ছে এই নন রিকভারেবল শিডিউল means when there is a system failure we may not be able to recover the consistent database state. এই যে এখানে একটা এক্সাম্পলে দেখো, এখানে T1 ট্রানজাকশন, তাই না, আর একটা T2 ট্রানজাকশন। তো ভালো, এইটা মানে এই ট্রানজাকশনটা এক্সিকিউশন শুরু করে দিয়েছে, কিছু একটা ডব্লু রাইট হয়েছে, ডব্লু প্রথমে সরি রিড হয়েছে, এ আপডেট হয়েছে এবং এ ভ্যালু রাইট হয়েছে, পার্মানেন্ট রাইট কিন্তু হয়নি এখনো। এবং ওই ভ্যালুটা কি হয়েছে, রিড হয়েছে, তারপরে এটা কিন্তু এইখানে এসে কি হয়েছে দেখো, এইটা ফেলিওর হয়ে গেছে আর কি। এটা অবশ্য রিড আনকমিটেড মানে ডাটার ক্ষেত্রে বলা হচ্ছে আর কি। কতদিন আমি দেখলাম যে আনকমিটেড ডাটা রিড করছে, এখানে দেখো যে এখানে ভ্যালু আপডেট করছে কমিট হওয়ার আগে, ওই ডাটাই রিড করছে আর কি, তাহলে আরো বেশি সমস্যা হয়ে যাবে আর কি। এইখানে যদি ফেল করে কমিট হওয়ার আগে, তখন কি হবে, এইটা রোল ব্যাক হবে, কিন্তু এইটা তো ততক্ষণ কমিট হয়ে গেছে, দেখছো? দেখো নিউমেরিক্যাল এক্সাম্পল একটু বুঝতে হবে, তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে। এখানে কি হয়েছে, প্রথম ডাটা আইটেম কত 100 ছিল, এর ভ্যালু 100, এখানে এ মাইনাস 50, অর্থাৎ এটা হলো 50 হয়ে গেল, রাইট এটাও 50 হয়ে গেল, বাফারে রাইট হলো, আনকমিটেড রিড ওটা রিড করা হলো, ওটা 50, এর ভ্যালু 50। ঠিক আছে, এ ইকুয়াল টু এ প্লাস মানে 150 যোগ করা হয়েছে, তাহলে এর ভ্যালু হবে 200 এবং এটা টেম্পোরারি রাইট হলো, বাফারে রাইট হয়েছে 200 এবং এটা কমিট হয়ে গেছে, অর্থাৎ ফাইনালি ডাটাবেজে গিয়ে কিন্তু এটা 200, এখানে 200 কিন্তু ভ্যালু এসে গেছে। এরপরে কি হয়েছে এখানে দেখো, এটা মানে এইটা কমিট হওয়ার আগে কিন্তু এটা ফেল করে গেছে, ফেল করলে আবার রিকভার হবে। তো রিকভার হইলে কি হবে, এটা কি রিড করবে, এই ডাটা কিন্তু 200 রিড করবে আসলে, আগে রিড করেছিল একই ট্রানজাকশন, একবার সে রিড করছে 100, পরের বার সে কিন্তু মানে যখনই সেই আবার রোল ব্যাক করছে সে 200 রিড করছে। এই জন্য বলা হচ্ছে যে এই যে ট্রানজাকশনটা ফেল করলো যে কোনো কারণে হোক, এই যে সিস্টেম ফেলিওর বা অন্য যে কোনো কারণে, যে এইটা কিন্তু এই ট্রানজাকশনটা কিন্তু সেকেন্ড ট্রানজাকশন কিন্তু অলরেডি এই শিডিউলে এক্সিকিউট করে কমিট করে গেছে আর কি। ঠিক আছে, তো এই ট্রানজাকশন আর রিকভার করা যাবে না, কারণ এইটা রিকভার করা যাচ্ছে, এটা আবার রোল ব্যাক হয়ে যাচ্ছে, কিন্তু এইটা তো অলরেডি ডান। সুতরাং এই সমস্ত ট্রানজাকশন গুলো নন রিকভারেবল ট্রানজাকশন বা নন রিকভারেবল শিডিউল বলবো। এরপরে আসো রিকভারেবল কোনটা, এরকম হতে পারে দেখো যে এখানে ওইটার কমিটটা একই দেখো, ওটার কমিটটা কিন্তু নিচে আছে, এখনো কমিট হয় নাই, তার আগেই ফেল করে গেছে আর কি। আগেই যদি ফেল করে যায় তাহলে কি হবে, ডাটাবেজে তো ওই আগের সেই 100ই আছে, কেউ তো কমিট হয় নাই, তো সুতরাং আবার সেই এর ভ্যালু 100 থেকেই শুরু হবে আর কি। এগুলোকে বলা হবে
তোমার রিকভারেবল শিডিউল। এগুলো তোমরা একটু দেখবা যে কোনটা রিকভারেবল নয়, এই শিডিউল চেক করতে হবে আর কি। এরপরে আসো যে ক্যাসকেডিং শিডিউল কোনগুলো? ইফ ইন শিডিউল ওয়ান ট্রানজেকশন ফেল, একটা ট্রানজেকশন ফেল করলে দেন অল আদার ডিপেন্ডেন্ট ট্রানজেকশন অলসো রোল ব্যাক অর ফেল। মানে একটা ট্রানজেকশন ফেল যদি করে অন্য ট্রানজেকশন হয় ফেল করবে কিংবা রোল ব্যাক করবে আর সবগুলো বা অ্যাবর্ট হবে আর কি। এই সমস্ত ট্রানজেকশনকে বলা হবে ক্যাসকেডিং, মানে একটার ইফেক্ট আবারটাই চলে যাবে আর কি। যেমন এখানে এই যে দেখো প্রথম ট্রানজেকশন T1 রিড করছে ডাটা, এটাকে আপডেট করছে, রাইট করছে এবং অনেক দূরে কমিট আছে। তারপরে কিন্তু এখানে এসে ট্রানজেকশন T2 কিন্তু ওই ডাটা আইটেম রিড করছে, T3 রিড করছে, তারপরে T4 রিড করছে। এগুলো এখনো কমিট হয়নি, অনেক দূরে কমিটে চলছে, এগুলো কমিট আছে, অনেক দূরে কমিট আছে। এইখানে প্রথম ট্রানজেকশন কমিট হওয়ার আগেই কিন্তু ফেল করে গেছে। ফেল যখনই করবে এটা আবার কি হবে, রোল ব্যাক হয়ে যাবে। এ কি করবে, এ যখন রোল ব্যাক হবে তখন ওর ডাটা যে রিড করছে তাকে রোল ব্যাক করিয়ে দিবে, যে এটাকে, এটা একটা টেকনিক আর কি, যে এটাকে এই যেহেতু এই ডাটা মানে রিড করেছে তাহলে সুতরাং একেও রোল ব্যাক করো, একেও প্রথম থেকে আবার শুরু করা আর কি, হ্যাঁ না? আবার এই ডাটা কি হয়েছে, এ রিড করছে, এখান থেকে আসলে ডাটাটা এসছে, এ রিড করছে, তাহলে একেও রোল ব্যাক করতে হবে। মানে একটার উপর একটা ডিপেন্ডেন্ট, এটাও তাই একই অবস্থা। অর্থাৎ একটা রোল ব্যাক করা মানে ওর ক্যাসকেডিং ইফেক্ট সবগুলোর মধ্যে চলে যাবে আর কি। তাছাড়া কিন্তু এটা ইনকনসিস্টেন্ট ডাটাবেজ হয়ে যাবে যদি ইফেক্ট না যায়। ঠিক আছে। আর ক্যাসকেডলেস কোনটা? ক্যাসকেডলেস হলো যেমন এইখানে দেখো যে রিড হয়েছে, আপডেট হয়েছে, রাইট হয়েছে, এখানে কমিট হয়ে গেছে, তারপরে এগুলো শুরু হয়েছে, মানে এটার উপর কিন্তু কমিট হওয়ার পরে কিন্তু শুরু হচ্ছে কাজ, তাই না? কিন্তু এখানে কি হয়েছে যে হ্যাঁ, এটা কি ধরনের ট্রানজাকশন? এটা হলো ক্যাসকেডলেস বলছি আর কি। ওটা এক্সাম্পলটা তুমি একটু দেখো, একটু সামনে যায়। স্ট্রিক্ট শিডিউলটা হলো যে স্ট্রিক্ট শিডিউল মানে একটা শেষ না হলে আর একটা কিন্তু স্টার্ট হবে না, এটা স্ট্রিক্ট আর কি। যে একটা শেষ হবে তারপরে একটা শুরু হবে, এটা স্ট্রিক্ট। এই স্লাইড মোটামুটি আমাদের শেষ, মানে এটা পার্ট 1 হইলো, কিন্তু ট্রানজাকশন ম্যানেজমেন্টের বেশ বড় চ্যাপ্টার, এটা পার্ট 1 হলো। এটা কিন্তু অলরেডি আমি আপলোড করছি, তোমরা একটু মানে গো থ্রু করবা। আমি আরেকটু কন্টিনিউ করি, সেকেন্ড পার্টে দেখি কি আছে। আচ্ছা, এইবার কিছু প্রোটোকল নিয়ে আলাপ করবো আর কি, যে লগ মানে কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজ করার জন্য কিছু প্রোটোকল আছে আর কি। হ্যাঁ, কনকারেন্সি কন্ট্রোল ইজ দ্য প্রসেস অফ ম্যানেজিং সাইমালটেনিয়াস এক্সিকিউশন বললাম। কনকারেন্সি প্রোটোকলস আর ইউজ টু অবটেন সিরিয়ালাইজেবিলিটি। হ্যাঁ, এগুলো কিন্তু সিরিয়ালাইজেবিলিটিকে আমাদের হেল্প করবে। এটা হলো 2 টাইপস অফ প্রোটোকল আছে এই ধরনের, একটা হলো লগ বেস প্রোটোকল, একটা টাইম স্ট্যাম্প প্রোটোকল। তো লগ বেস প্রোটোকলটা কি, যে কোনো ডাটা আইটেমকে লক করে দেওয়া আর কি, আর কেউ এটা ইউজ করতে পারবে না, তাই না? তো 2 ধরনের লক আছে, একটা হলো আমাদের একটা শেয়ার্ড লককে বলে সংক্ষেপে বলা হয় যে রিড লক। রিড লকটা the data item with shared log can be read by other transaction but cannot be updated. তার মানে কেউ যদি কোনো ডাটা আইটেমকে শেয়ার্ড লগ দেয়, তাহলে সেই ডাটা আইটেম অন্য ট্রানজাকশন রিড করতে পারবে, কিন্তু সেই ডাটা আইটেম আপডেট করতে পারবে না। আর
রাইট লকটা কোনটা, এটা কিন্তু একটু সিরিয়াস। এই যে এটা, বা এটা অনেক সময় এক্সক্লুসিভ লক বলা হয়। এটা হলো ডাটা আইটেম হুইচ এক্সক্লুসিভ লক ক্যান বি রিড অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন বাই দ্য ট্রানজ্যাকশন। মানে রাইট লক নেওয়া মানে কি, ওটাকে আপডেট করা যাবে সোজা কথা। সো 3 নম্বর এই কন্ডিশনটা কি, ইট ক্যান নট বি শেয়ার্ড বাই মাল্টিপল ট্রানজ্যাকশন। তাহলে কেউ যদি একটা রাইট লক নিয়ে নেয় বা বা এক্সক্লুসিভ লক নেয়, তা সেই ডাটা আইটেম অন্য কোনো ট্রানজ্যাকশন আর শেয়ার করতে পারবে না। মানে এটা কিন্তু ডেঞ্জারাস। রাইট লকটা মানে আমি আপডেট করতে চাচ্ছি ডাটা। রিড কিন্তু খুব ডেঞ্জারাস না। রিড মানে যে সবাই রিড করতে পারে, কিন্তু রিড করা মানে রিড লক নিলে ওটাকে আপডেট করা যাবে না। আপডেট করতে গেলে অবশ্যই রাইট লক নিতে হবে। আচ্ছা আসো একটু দেখি তারপরে কি আছে। হ্যাঁ, কম্পারেবিলিটি কি, যে এই টেবিলটা একটু দেখি আমরা। কোন একটা ডাটা আইটেম যদি শেয়ার থাকে, মানে মানে শেয়ার্ড লক আছে, রিকোয়েস্ট করছে কি, সে রিকোয়েস্ট করছে ডাটা আইটেম অলরেডি শেয়ার্ড আছে, রিকোয়েস্ট করছে ওই ডাটা আইটেম শেয়ারের জন্যই। কিন্তু এখানে রাইট মানে কি, কোন একটা ডাটা আইটেম শেয়ার্ড লকড আছে এবং আরেকজন এটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছে, তাহলে এটাকে গ্র্যান্ট করা যাবে। যে গ্র্যান্ট করা যাবে, রিকোয়েস্ট করছে, এটা গ্র্যান্ট করা যাবে, গ্র্যান্ট। কিন্তু শেয়ার্ড আছে, কিন্তু এটাকে কি করছে, এক্সক্লুসিভ লক মানে রাইট করার জন্য ইউজ করার চেষ্টা করছে, সেটাকে ক্রস মানে এটা করা যাবে না। এটা সিমিলারলি শেয়ার্ড আছে, কিন্তু এটাকে এক্সক্লুসিভ আছে, এটাকে শেয়ার করার চেষ্টা করছে, এটা হবে না। এক্সক্লুসিভ আছে, ওটাকে আবার এক্সক্লুসিভ মানে মানে লক নেওয়া আছে কিন্তু রাইট করার চেষ্টা করছে, আবার এটাও হবে না। শুধুমাত্র তার মানে কি, শুধুমাত্র কেউ শেয়ার্ড বা রিড লক নেই, ওইটাকে রিড করা যাবে। এটাই হলো প্রোটোকল। তো এখন কিছু কিছু এখানে আপগ্রেড করা যাবে, আপগ্রেড বা ডাউনগ্রেড। আপগ্রেডটা কি, কেউ যদি কোনো শেয়ার্ড লক নেয়, মানে রিড লক যদি নেয়, সেটাকে ক্যান বি আপগ্রেড টু এক্সক্লুসিভ। অর মানে কেউ রিড লক নিয়েছে কোনো একটা ডাটা আইটেমে, পরে মনে হলো যে এটাকে আপডেট করতে হবে বা মানে একটা রাইট করতে হবে কোনো কিছু, তখন এটাকে আপগ্রেড করতে পারবে। তবে কন্ডিশন আছে, ইফ ট্রানজ্যাকশন T1 হোল্ডস শেয়ার্ড লক অন এনি ডাটা আইটেম, ওকে, নো আদার ট্রানজ্যাকশন ইজ শেয়ারিং দ্যাট লক উইথ T1, দেন T1 ক্যান চেঞ্জ। মানে ওই ডাটা যদি কেউ ইউজ না করে, তখন সে কনভার্ট করতে পারবে, আদারওয়াইজ নট। আর ডাউনগ্রেড কিভাবে, ডাউনগ্রেডটা হলো মানে ডাউনগ্রেড মানে কি, মানে রাইট লক থেকে রিডে যাওয়া, আর আপগ্রেড হলো রিড থেকে রাইটে যাওয়া। তো এটা এক্সক্লুসিভ লকটা যদি ডাউনগ্রেড করতে যায়, করা যাবে টু শেয়ার্ড লকে। কন্ডিশনটা কি, ইফ T1 হোল্ডস এক্সক্লুসিভ লক টু এনি ডাটা আইটেম and T1 is no longer want to perform write operation on the data item, মানে এটা কিন্তু অন্যের উপরে ডিপেন্ড করছে না। ও যদি মনে করে যে না আমি আর এটা মানে এখানে কোনো রাইট আর করবো না, তাহলে ওটা নিজেই ডাউনগ্রেড করতে পারে আর কি। ডাউনগ্রেড করা কোনো অসুবিধা নেই, কিন্তু আপগ্রেড করতে গেলে সমস্যা আছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, এই যে T1 ট্রানজ্যাকশন, তাহলে কিভাবে এটা লিখতে হবে, লক করতে হবে প্রথমে এক্সক্লুসিভ লক। এক্সক্লুসিভ লক কেন, রাইট করার জন্য। ডাটা রিড করছে, দেখো এখানে আপডেট করছে, রাইট করে দিয়েছে। তারপর কি, লক এবং আনলক, মানে লক যখনই করলাম এক্সক্লুসিভ লক, নো আদার ট্রানজ্যাকশন ক্যান ইউজ দিস ডাটা আইটেম বি, যতক্ষণ আমি আনলক করছি, তাই না, আনলক এক্স। তারপরে দেখো T2 কি করছে, T2 লক করতে পারবে আর কি। এটা শেয়ার্ড লক নিয়েছে, বি ডাটা আইটেম শেয়ার্ড লক রিড করছে, দিয়ে আনলক করছে। তাহলে লক অ্যান্ড আনলক, মানে লক হলো একটা স্টেটমেন্ট বা কমান্ড, ধরে নাও। লক দিয়ে আসলে আমি যখনই কোনো একটা ডাটা আইটেম আমি আপডেট করতে যাবো, তখন আমি এক্সক্লুসিভ লক নিয়ে নেবো, তাহলে অন্য ট্রানজ্যাকশন এটা ইউজ করতে পারবে না। যেটা আমরা কিন্তু এক্সাম্পলটা
কিছু মানে কালকে না তার আগে আমরা দেখলাম কিন্তু ওই যে যখন ওই যে ডার্টি রিড তারপরে কতগুলো কনকারেন্সি ইস্যু আমরা দেখছিলাম, ওই যে একটা ট্রানজাকশন কিন্তু ওয়েট করছিল আরেকটা 10 সেকেন্ড ওয়েট করছিল আরেকটার জন্য। তার মানে কি? তার মানে ওই ওই রিসোর্সটা লক করা আছে, এই জন্য সে ওয়েট করছিল। তোমাদের মতে মনে আছে? তো ওখানে লক প্রোটোকল ইউজ করা হয়েছে আর কি। এখানে দেখো, এখানে যেটা বলছে যে মানে লক হলেই যে একদম মানে কি বলা যায়, প্রথমে দেখো কি বলছে, মে নট অ্যাচিভ সিরিয়ালাইজেবিলিটি, যে লক করলে কিন্তু সিরিয়ালাইজেবিলিটি নাও হতে পারে আর কি। যেমন এই ট্রানজাকশনটা, এখানে কি হয়েছে, এখানে এইটা এক্সিকিউট করছে, এইটা এক্সিকিউট করছে, তারপরে এইটা এক্সিকিউট করছে, তারপরে এইটা, তাহলে সিরিয়ালাইজেবল হইলো না আর কি, নাও হতে পারে। আবার ওইটা ওই ওই প্রবলেমও হতে পারে যে এটা ইররিকভারেবল, মানে রিকভারেবল নয়, কারণ এটা দেখো যে আগের মতোই আর কি, প্রথম ট্রানজাকশন T1 এটা স্টার্ট হয়েছে, এখানে এসে ফেল হয়ে গেছে, তার আগে তো এইটা কিন্তু কমিট হয়ে গেছে, সুতরাং এই ট্রানজাকশন আর রিকভার করা যাবে না। তাহলে লকে কিন্তু লক প্রোটোকলে কিন্তু এগুলো সমস্যা থাকতে পারে। আর একটা কি, মে নট ফ্রি ফ্রম ডেড লক, খুবই ডেঞ্জারাস। এখানে ডেড লক হইতে পারে কিন্তু, কারণ দেখো এখানে আমি কি লক করছি, এখানে আমি একটা ডাটা আইটেম এ লক করছি, এক্সক্লুসিভ লক, এরপরে এইটা শুরু হয়েছে, এ কি লক করছে, এক্সক্লুসিভ বি আর একটা ডাটা আইটেম রাইটের জন্য লক করছে। এরপরে দেখো দুজনই তাহলে দুজনের জন্য ওয়েট করছে আর কি। এখন এ দেখো কি লক করার চেষ্টা করছে, বি কে লক করার চেষ্টা করছে। এটা কে লক করে রাখছে, অলরেডি লক করা আছে, কিন্তু এটা লক করা আছে, কাজ শেষ হয়নি কিন্তু, আনলক করে না এ। আবার দেখো T2 কি করছে, T2 কিন্তু আবার এখানে এসে এইটা লক করার চেষ্টা করছে, এই ডাটা আইটেম এটা কি, এটা আবার অলরেডি লক করা আছে এটা দিয়ে। তার মানে এখানে একটা ডেডলক সিচুয়েশন হবে, কারণ T1 T2 এর উপরে ডিপেন্ডেন্ট, আবার T2 T1 এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? মানে T1 T1 আসলে বি কে চাচ্ছে, T1 বি কে চাচ্ছে, যেটা T2 লক করে রাখছে, আবার T2 এ কে চাচ্ছে, যেটা T1 লক করে রাখছে। ফলে কোনোটাই কিন্তু আগাতে পারবে না, এটা ডেডলক সিচুয়েশন হয়ে যাবে। তো সুতরাং এই লক আনলক ঠিক মতো ইউজ না করলে কিন্তু এটা ডেডলক সিচুয়েশন আসতে পারে। আর একটা হলো লাস্টেরটা বলছে মে নট ফ্রি ফ্রম স্টারভেশন। স্টারভেশনটা কি, মানে মানে ওয়েট করতেই থাকবে আর কি। দেখো কি হয়েছে ঘটনা, এখানে কি হয়েছে, প্রথমে T2 দেখো এই শিডিউলে T2 হলো একটা শেয়ার্ড লক নিয়েছে, শেয়ার্ড লক, ঠিক আছে, শেয়ার্ড লক নিয়েছে কার উপরে, ডাটা আইটেম এর উপরে, ফাইন, ভালো কথা। এরপরের টাইম স্ট্যাম্পটা কি, টাইম স্ট্যাম্প হলো T1 কি করছে, এর উপরে একটা এক্সক্লুসিভ লক নিয়েছে। আচ্ছা, তারপর কি মানে শুরু হলো আর কি। এরপরে কি, এইখানে দেখো একটা শেয়ার্ড লক নেওয়া হচ্ছে T3, তারপরে এইটাকে আনলক করা হলো, তারপরে এখানে এটাকে আনলক করা হয়েছে, তারপরে এখানে এটা শেয়ার্ড লক নিয়েছে। এখন দেখো ঘটনা কি ঘটবে, এই যে বলছে দেখো T2 গেটস এস লক অন এ, T1 ওয়েটস ফর, T1 ওয়েট করতে থাকবে কিন্তু না, ওয়েট ফর এস লক, মানে T1 ওয়েট করতে থাকলো। আচ্ছা, এরপরে কি হবে, T3 গেটস, এরপরে কি হবে, এটা কিন্তু ইয়া পাবে, তাই না, এই যে এটা কিন্তু শেয়ার্ড লক, তো সেটা পাবে আর কি, এস লক জাস্ট বিফোর আনলক এ। তার মানে এটা আবার কিন্তু শেয়ার্ড লক নিয়েছে, এটা আনলক করার আগে কিন্তু না, আনলক করার আগে শেয়ার্ড লক নিয়ে নিয়েছে। তাহলে T1 কি হবে, T1 স্টিল ওয়েট এগেইন, মানে
এটা কিন্তু দেখো ঘটনা কি হয়েছে, আমি আবার একটু প্রথম থেকে বলি। এইটা শেয়ার্ড লক নিয়েছে, তাহলে অন্য কেউ আর এটার এক্সক্লুসিভ লক নিতে পারবে না। তোমার আগে মনে আছে শেয়ার্ড হলে শেয়ার্ড নেওয়া যাবে, মানে রিড হলে রিড নেওয়া যাবে, কিন্তু রিড রিড নেওয়া আছে তখন কেউ আর এক্সক্লুসিভ লক নিতে পারবে না, কারণ সে রাইট করতে চাচ্ছে, তাই না? সেরকম সিচুয়েশন এখানে হয়েছে যে T2 একটা শেয়ার্ড লক নিয়েছে, এর পরেক্ষণে কিন্তু T1 একটা এক্সক্লুসিভ লক চাচ্ছে, কিন্তু তাকে ওয়েট করতে হবে, একে ওয়েট করতে হবে, কারণ এটা অলরেডি লকড আছে, এই যে এটা। এরপরে T3 শুরু হয়ে গেছে আরেকটা ট্রানজাকশন, এ কি করছে, এ শেয়ার্ড লক নিয়ে নিয়েছে। কারণ শেয়ার লক তো নেওয়া যাবে, এতে এক্সক্লুসিভ নিচ্ছে না, শেয়ার নেওয়া যাবে। এরপরে এসে কি হয়েছে দেখো, মানে টি থ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, কিন্তু না T3 পাচ্ছে, কিন্তু T1 কিন্তু আগে চেয়েছিল, ওয়েট করছে। এরপরে এসে টি টু শেষ হয়ে গেছে, যে আনলক করে দিয়েছে, আনলক করছে, তাই কি হয়েছে, T3 তো এখনো ধরে আছে, এটা শেয়ার লক নিয়ে আছে, অর্থাৎ T1 এখনো ওয়েট করছে। এরপর দেখো এই যে T3 আনলক করার আগেই কিন্তু আবার কি করছে, টি ফোর আবার এটাকে লক করে দিয়েছে। ফলে যদিও T1 সেকেন্ডে শুরু হয়ে গেছিল, কিন্তু এ কিন্তু সবার জন্য ওয়েট করতেই আছে। এটাকে বলা হয় স্টারভেশন, মানে সে কি বলা যায়, মানে মানে খাদ্য পাচ্ছে না, সোজা কথা আর কি, ওয়েট করতেই আছে। তাহলে এই সমস্ত লকে কিন্তু লক প্রোটোকলগুলোতে কিন্তু এরকম স্টারভেশন আসতে পারে, এই 4 রকম সিচুয়েশনে কিন্তু আসতে পারে আর কি। আমার মনে হয় বুঝতে পারছো, তাই না? ঠিক আছে, এরপরে আসছে এগুলোর সমাধান কিছুটা করার জন্য, যে এই যে লক বেসড প্রোটোকলকে আরো কিছুটা, মানে লক আনলক দিয়ে না, আরেকটা নতুন প্রোটোকল আসলে, সেটাকে বলা হচ্ছে টু ফেজ প্রোটোকল। হ্যালো, তোমার শুনতে পাচ্ছ? জি হ্যালো, স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, জি স্যার। টু ফেজ প্রোটোকলটা কি? ওটাও কিন্তু ওই যে শেয়ার লক আর এক্সক্লুসিভ লক দুটো দিয়ে তৈরি হবে, কিন্তু এখানে কিছু কিছু আমাদের কন্ডিশন মেনটেন করতে হবে। একটা কি, এখানে 2 রকমের ফেজ আছে, একটা হলো গ্রোয়িং ফেজ, এই যে এটা গ্রোয়িং ফেজ, একটা হলো শ্রিঙ্কিং ফেজ। গ্রোয়িং ফেজে কি হবে, ইন দিস ফেজ ট্রানজেকশন মে অবটেন লকস বাট মে নট রিলিজ এনি লকস। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে গ্রোয়িং ফেজে কি হবে, ট্রানজেকশন শুধুমাত্র লক নিতে পারবে, আনলক করতে পারবে না কিছু। আর শ্রিঙ্কিং ফেজে কি হবে, উল্টাটা, এ ট্রানজেকশন মে রিলিজ লকস বাট নট অবটেন এনি নিউ লক। তাহলে গ্রোয়িং ফেজে হবে সমস্ত লক নিতে হবে, লক, আর আনলক হইতে হবে একদম লাস্টে গিয়ে, শ্রিঙ্কিং ফেজে আর কি। তাহলে এক্সাম্পল আমি একটু বলি, দেখাচ্ছি, যে যেমন এখানে দেখা যাচ্ছে, দেখো যে এই যে এখানে এই যে একটা স্টার্ট হলো, ট্রানজেকশন স্টার্ট হলো, এদিকে টাইম, তাহলে প্রথমে একটা যে অ্যাকোয়ার লক নেওয়া হলো, একটা লক নিল, আর একটা লক নিল, মানে দুটো ডাটা আইটেমের লক নেওয়া হয়েছে। এরপর দেখো আর হয়তো আর নাই, সব তার মানে বাড়ছে, লক বাড়ছে, এখানে লক, গ্রোয়িং ফেজ, অনেক যত লক আছে সব লক আমি নিয়ে নিলাম। এরপরে এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এরপরে আর কোনো লক নাই। এরপরে কি হবে, আর লক নেওয়া যাবে না। কি হবে, তখন আমরা আস্তে আস্তে আমাদের কি করতে হবে, রিলিজ করতে হবে লক। যখনই রিলিজ একটা শুরু হয়ে গেল তখন সব রিলিজ করতে হবে একটা একটা করে। এইখানে কোনো আর লক, এরকম কোনো লক কিন্তু এখানে নেওয়া যাবে না। বুঝতে পারছো? তাহলে এই প্রথম পার্টটা হবে আমাদের স্যার, একটা এই যে কোশ্চেন ছিল এখানে। গ্রোয়িং ফেজে শুধুমাত্র লক নিতে হবে, আর একটা মধ্যে কি আছে, এটা লক ফেজ, মানে এখানে সব লক করা আছে, আর লাস্টে গিয়ে কি করতে হবে, সবগুলো আস্তে আস্তে আনলক করতে হবে। স্যার, এখানে একটা কোশ্চেন ছিল। বলো। স্যার, এর আগে স্লাইডে আমরা যে সমস্যাগুলো দেখলাম লকিং এর জন্য, ইরিকভারেবিলিটি, ডেডলক, স্টারভেশন, এই সমস্যাগুলোর মধ্যে কোনটা সলভ করার জন্য টু ফেজ লকিং আসছে? আচ্ছা, সবগুলো সমাধান হবে না, এখানে কিছু কিছু সমাধান হবে। যেমন ডেডলকটা এখানে সমাধান নাও হইতে পারে, আবার হইতেও পারে, মানে কিছু কিছু সিনারিও, মানে সবই যে পারবে তা কিন্তু না।
ঠিক আছে, তা আমরা দেখি আস্তে আস্তে। এখানে দেখো এখানে কি হয়েছে, যেমন একটা শেয়ার লক নিয়েছে, এর উপরে একটা এক্সক্লুসিভ লক বির উপরে, দেখো সব লক, এগুলো লক নেওয়া হচ্ছে কিন্তু, তাই না? এটা আবার রিড লক, এটা রাইট লক, সরি রিড ডাটা আইটেম, এটা এই দুটো হলো লক করা হয়েছে। এটা হলো আমাদের রিড করা হলো, রাইট করা হলো। আবার দেখো একটা এক্সক্লুসিভ লক নেওয়া হয়েছে, তারপরে সব শেষে, তাহলে প্রথমে কি হয়েছে দেখো, সবগুলো কিন্তু লক, এটা একটা লক, এটা একটা লক, এটা একটা লক, এর মধ্যে কোনো আনলক কিন্তু নাই, তার মানে এটা একটা গ্রোয়িং ফেজ। লাস্টে গিয়ে দেখো সবগুলো আনলক আছে, এখানে কোনো লক নাই, তাহলে এটা কিন্তু টু ফেজ প্রোটোকল বলা হবে। টু ফেজ প্রোটোকল মানে ফলো করলে ওই যে 4টা প্রবলেম গত স্লাইডে যেটা ছিল, এটা অনেক সময় অ্যাভয়েড করা যায় আর কি। এটা 100% বলা যাবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করা যায় আর কি। পাশের ছবিটা দেখো, পাশের ছবি কি হয়েছে, যে এখানে দেখো একটা লক নিছি, এখানে একটা লক নেওয়া হয়েছে, এখানে একটা লক, ফাইন গ্রোয়িং ফেজ, কিন্তু এখানে একটা আনলক করছি, আবার এইখানে আনলক করার পর আমি আমার বলছি আবার লক দাও একটা, এখানে আর এটা করা যাবে না, এখানে সবগুলো কি করতে হবে, আনলকই করতে হবে শ্রিঙ্কিং ফেজে। তাহলে এটা টু ফেজ প্রোটোকলে নাই বলতে হবে। তাহলে কোথাও যদি দেখো যে চেক করতে বলো যে এটা টু ফেজ প্রোটোকল আছে কিনা, চেক করার বুদ্ধি হলো ওইটা, যে প্রথমে দেখবা সব লকগুলো প্রথম দিকে আছে কিনা, আর আনলকগুলো সবচেয়ে লাস্টে আছে কিনা। মানে লক আনলক মানে ইন্টারলিপ্ট হবে না আর কি, লকের মধ্যে আনলক ঢুকবে না, আনলকের মধ্যে লক ঢুকবে না, সোজা কথা। যেমন এখানে একটা প্রবলেম দেখানো যাচ্ছে, দেখো এটা কিন্তু টু ফেজ প্রোটোকলে আছে। কেন টু ফেজ প্রোটোকলে আছে দেখো কেয়ারফুলি, যে এখানে একটা লক হয়েছে, এখানে একটা লক হয়েছে, তারপরে দেখো দুটো আনলক, এই যে একটা আনলক, এটা আনলক, ফাইন। তাহলে প্রথমে লক হইলো, তারপরে পরে আনলক হয়েছে। এটা আবার এখানেও দেখো এই ট্রানজাকশনে লক, এই একটা লক, এই যে একটা লক, আর এই দেখো আনলক, তার মানে প্রথমে লক হয়েছে, পরে আনলক হয়েছে, কোনো অসুবিধা নাই। এটা কিন্তু টু ফেজ প্রোটোকল, কিন্তু এখানে কিন্তু বিরাট একটা অসুবিধা আছে আর কি। অসুবিধাটা হলো যে এখানে এই যে এখানে একটা ডেডলক চলে আসতে পারে আর কি। এই যে এখানে ডাটা আইটেম কি বলা আছে, বি কে সে ই করছে, আর এখানে সে দেখো এইখানে কি করছে, বি কে লক করছে, আর এ লক করছে এ কে। আচ্ছা, আর এখানে সে কি চাচ্ছে, এসে প্রথম ট্রানজেকশন এটা হলো এ কে লক চাচ্ছে, যেটা অলরেডি লক করা আছে। আবার এখানে দেখো এই যে বি কে, এই যে বি কে লক করে রাখছে, লক চাচ্ছে আর কি, এ লক চাচ্ছে বি কে, সেটা এখানে লক করা আছে, আর এ লক চাচ্ছে এ কে, যেটা এখানে লক করা আছে, কারণ এখনো আনলক হয় নাই আর কি। এই সময় অনেক সময় এটা হইতে পারে আর কি। তবে এইটা কিন্তু হবে না, এটা আনলকটা উপরে আছে, তোমরা একটু দেখো আর কি। এটা ও এইখানে ওইটা মনে হয় ঠিক ছিল, মোস্ট প্রবাবলি এটা এইটা মনে হয় এটা ঠিক আছে। এটা যেহেতু আনলকটা হয়ে গেছে, তো আনলকের পরে এটা হচ্ছে, সুতরাং এটা টু ফেজ প্রোটোকল ঠিক আছে আর কি, এটা টু ফেজ প্রোটোকল ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো ডেডলক হবে না। কিন্তু এইখানে কিন্তু ডেডলক হয়ে যাবে, কারণ দেখো আমার ডেডলক হবে, ডেডলক না হবে মানে টু ফেজ প্রোটোকল হবে না, এই কারণে যে এইখানে লক করছে, দেখো এখানে লক করছে, এইখানে এসে আনলক করে দিয়েছে, এটা আবার একটা লক নিছে এখানে, আবার এখানে আনলক করছে। তো সুতরাং এইটা মানে ওই টু ফেজ প্রোটোকল ভায়োলেট করছে আর কি। পরের ছবিতে দেখি, এইখানে কিন্তু একটা ডেডলক হয়ে যাবে আশা করা যায়, যেখানে দেখো যে দেখো এইটা এই ডাটা আইটেমটা বি ডাটা আইটেম এ লক করে রাখছে, সেটা এ হলো আনলক করে নাই কিন্তু এখনো, এ লক চাচ্ছে, আবার এই ডাটা আইটেম
ট্রানজেকশন এই সেকেন্ড ট্রানজেকশন লোড করে রাখছে, মানে লক করে রাখছে, যেটা ফার্স্ট ট্রানজেকশন চাচ্ছে। অতএব এখানে কিন্তু একটা ডেডলক সিচুয়েশন চলে আসতে পারে আর কি, যদিও এটা টু ফেজ প্রোটোকলে কিন্তু আছে, কারণ আনলক গুলো কি আছে, আনলক গুলো নিচে আছে, তো আনলক গুলো নিচে আছে, আনলক গুলো নিচে আছে, কিন্তু এখানে কিন্তু ডেডলক সিচুয়েশন আসতে পারে। সরি, এই এক্সাম্পল তোমরা একটু দেখবা টু ফেজ প্রোটোকলের, হ্যাঁ, যে এটা স্যার টু ফেজে তাহলে স্যার একটা লক করার পর রিড করলাম, তারপর আবার লক করলাম আরেকটা, কোনো তারপর অসুবিধা সবার নাই, লাস্টের দিকে আনলাম। কোনো অসুবিধা নাই, লক গুলো খালি একসাথে করতে হবে, বুঝছো? জি স্যার। মানে এটা একটা সহজ টেকনিক টু ফেজ প্রোটোকল ইউজ করা আর কি। ধরে নাও তুমি 90% সেফ হয়ে গেছো, তবে 10% ভেজাল থাকবে আর কি, বুঝতে পারছো? কোশ্চেন ছিল স্যার, মানে দুইটা ভেরিয়েবল মনে করেন আমি লক করতে চাই, হ্যাঁ, তো প্রথমে ভেরিয়েবল এ লক করলাম, তারপর এ রিড রাইট করলাম, তারপরে আবার বি লক করলাম, মানে দুইটা লকের মাঝে যদি রিড রাইট থাকে তাহলে কি সমস্যা আছে? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। আমি খালি লগ দেখবো, লগ গুলো প্রথমে হচ্ছে কিনা, ডাটা টাইম ডাজন্ট ম্যাটার আসলে, ঠিক আছে? ওকে স্যার। তোমরা এই এক্সাম্পলটা একটু কেয়ারফুলি দেখবে আর কি, ঠিক আছে? এটা তোমাদের উপরে কাজ দিলাম একটু, যে এটা টু ফেজ প্রোটোকল ফলো করছে কিনা। আজকে এ পর্যন্তই থাকুক, ডেডলকটা আমরা মনে হয়, যেহেতু এটা একটু প্রোগ্রাম করতে হবে আমাদের, এই ডেডলকটা আমরা কালকে দেখে শেষ করবো আর কি, ঠিক আছে? আরো কিছু কিছু ইস্যু আছে আর কি, ঠিক আছে? আমি শেষ করলাম আজকে, তোমরা সবাই ভালো থাকো। আমি লেকচার নোটগুলো কিন্তু অলরেডি আপলোড করে দিছি, তোমরা দেখতে পারো আর কি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।